বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদেরকে আমি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে অনুরোধ করব। আজ আমি এই ভিডিওতে দেশ বিদেশের বেশ কয়েকটা খবর নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেগুলো খুব গুরুত্বপূর্ণ খবরের মধ্যে এই মুহূর্তে পড়ছে। প্রথম হচ্ছে, ভারতে এসেছিলেন প্রথমবার ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কের স্টারমার। তিনি এখানে এসে দুদিন ছিলেন। মুম্বাইয়ে মূলত মুম্বাই যশরাজ ফিল্ম তিনি ভিজিট করেছিলেন। ফুটবল গ্রাউন্ডে ছেলেপুলেদের সঙ্গে দেখা করেছিলেন, কম বয়সী ছেলেদের সাথে। তারপর তিনি রানী মুখার্জির সঙ্গে দেখা গেল একটা ফিল্ম স্ক্রিনিংয়েও, বোধহয় সেখানে যশরাজ ফিল্মে বসেছিলেন। তারপরে তিনি যে মুম্বাইয়ে যে জিও ওয়ার্ল্ড সেন্টার আছে, সেখানে ফিনটেক যে একটা কনফারেন্স ছিল, মিটিং ছিল, সেই যেখানে মিটিংয়ে ভারত এবং ইংল্যান্ডের সমস্ত ব্যবসাদার, একাডেমিক্স, ইউনিভার্সিটির লোকজন, ব্যুরোক্র্যাটস, মিনিস্টার সব এসেছিল। ভারতের থেকেও আমাদের প্রধানমন্ত্রীজি ছিলেন এবং আরও সমস্ত মন্ত্রিসভার লোকজন এবং ব্যুরোক্র্যাটসরা এবং একাডেমিশিয়ানসরা, বিজনেসম্যানরা ছিলেন। সেখানে তিনি মিটিং করেছিলেন এবং সেখানে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে, এগ্রিমেন্ট হয়েছে। সেই এগ্রিমেন্টগুলো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তাদের যে মিডিয়া সেন্টার, সেখানে একটা ইন্ডিয়া ইউকে জয়েন্ট স্টেটমেন্ট এই নামে ব্যাপারটা পাবলিশ করেছে। সেখানে দেখা যাচ্ছে অনেকগুলো মেইন ইস্যু, তারপর সেখানে অনেকগুলো সাব ইস্যু আছে, সাব এগ্রিমেন্ট আছে। যেমন গ্রোথ, দুই দেশের বৃদ্ধির ব্যাপারে যেটা কথা হয়েছে, যে সিইটিএ কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট, সেটাতে সই হয়েছে। তারপর জিইটিসিও জয়েন্ট ইকোনমিক অ্যান্ড ট্রেড কমিটি, সেটাতে হয়েছে। ইউকে ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং ব্রিজ, ইউকে আইআইএফবি, সেটাতে হয়েছে। ইউকে ইন্ডিয়া এয়ার সার্ভিস এগ্রিমেন্ট টু ইমপ্রুভ কানেক্টিভিটি, দুই দেশের মধ্যে যে বিমান, সেই বিমানের যে যাতায়াত, সেইটাকে আরও কী করে বাড়ানো যায়। এর বাইরে টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, আগের থেকে কথা ছিল যে টেকনোলজি ডেভেলপমেন্ট, টেকনোলজি ট্রান্সফার, ইনোভেশন, এআই, সেমিকন্ডাক্টর, এসবের উপরে অনেক কিছু আলোচনা হওয়ার কথা ছিল। সেগুলো আলোচনা হয়েছে এবং বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। আমি আর তার ডিটেলে যাচ্ছি না, তাহলে ওটাকে নিয়ে সব কিছু সময়টা অনেক কেটে যাবে। এরপরে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। প্রায় 350 বিলিয়ন ডলারের ইউকে বিভিন্ন সিকিউরিটি অ্যাপারেটাস, সিকিউরিটি ইনস্ট্রুমেন্টস ভারতকে দেবে, এরকম একটা কথাবার্তা হয়েছে। অর্থাৎ ডিফেন্স সিকিউরিটি ব্যাপারে দুই দেশের মধ্যে একটা আলোচনা হয়েছে। এরপরে ক্লাইমেট অ্যান্ড এনার্জি, অর্থাৎ বেটার ক্লাইমেট প্রমোশন এবং গ্রিন এনার্জি, অর্থাৎ ফসিল ফুয়েল বাদ দিয়ে কীভাবে অন্যান্য যে সোলার, উইন্ড, এই সমস্ত যে গ্রিন এনার্জি আছে, সেই সমস্ত এনার্জিতে দুই দেশ কীভাবে কাজ করবে, সেইগুলো নিয়ে আলোচনা হয়েছে। এরপরে এবং এগ্রিমেন্টও হয়েছে বেশ কিছু। আমি আর স্পেসিফিক এগ্রিমেন্টগুলোতে যাচ্ছি না। কারো যদি জানার আগ্রহ থাকে, তারা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাইটে গেলেই বা মোবাইলে সার্চ করলেই আপনারা সেটা ডিটেলগুলো কারো আগ্রহ থাকলে পড়তে পারবেন। এর বাইরে এডুকেশন, কালচার, পিপল টু পিপল টাইজ, এটা নিয়ে অনেক কিছু, দুই দেশের মানুষের মধ্যে একটা যোগাযোগ বাড়ানো এবং সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি করা, ব্রিটেনের সংস্কৃতিকে এদেশে প্রমোট করে দেশের সংস্কৃতিকে ব্রিটেনে প্রমোট করা, এবং এডুকেশন, শিক্ষায় অনেকগুলো সিদ্ধান্ত, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতবর্ষে ইউকের 9টা ইউনিভার্সিটি এখানে তাদের ক্যাম্পাস খুলবে। তার মধ্যে আছে ইউনিভার্সিটি অফ সাউদাম্পটন, তারপরে তারা গুরুগাঁওয়ে, অর্থাৎ যেটা আমরা বলি দিল্লির পাশে যে গুরগাঁও, সেখানে তাদের ক্যাম্পাস খুলছে। এরবার ইউনিভার্সিটি অফ লিভারপুল, ইউনিভার্সিটি অফ ইয়র্ক, ইউনিভার্সিটি অফ অ্যাবেরডিন, ইউনিভার্সিটি অফ ব্রিস্টল, কুইন্স ইউনিভার্সিটি অফ বেলফাস্ট, কনভেন্ট্রি ইউনিভার্সিটি, এবারে আপনার ল্যানচেস্টার ইউনিভার্সিটি এবং সাসেক্স সারে ইউনিভার্সিটি, এরা গুজরাটে একটা ফিনটেক সিটিতে একটা ক্যাম্পাস খুলবে। অর্থাৎ এখানে যে এই সমস্ত ইউনিভার্সিটির যে বিভিন্ন কোর্স আছে, সেই কোর্সগুলোকে এখানকার যুবকদিকে, ছাত্রছাত্রীদেরকে পড়ানো হবে এবং দরকার হলে যে সাউথ এশিয়ান যে সমস্ত দেশগুলো আছে, সেখানকার ছাত্রছাত্রীরাও এখানে পড়তে পারবে। এর বাইরে হয়েছে রিজিওনাল অ্যান্ড মাল্টিনেটাল কোঅপারেশন, যে দুই দেশের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কীভাবে আরও বাড়ানো যায়,
সেটার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এগুলো তো মূলত ব্যবসা, টেকনোলজি ডেভেলপমেন্ট, এডুকেশন ডেভেলপমেন্ট এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ আজকের প্রাসঙ্গিক বিষয় আজকের দিনে, সেই বিষয়গুলো নিয়ে সব কিছু। আগামী দিনে এটা তার প্রথম ভিজিট। আগামী দিনে আরও ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে থাকলে পরবর্তীকালে এই ইস্যুগুলো আলোচনা হতেও পারে। এটা হচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে দেখা যাচ্ছে তারপরে ভারতবর্ষ আফগানিস্তানের যে বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি এসেছেন, তিনি তাকে এয়ারপোর্টে দিল্লিতে মেয়ের থেকে স্বাগত জানানো হয়েছে। তারপর তিনি ডক্টর জয়শঙ্কর ভারতের পক্ষ থেকে এবং বিক্রম মিস্ত্রি এবং অন্যান্য যে এমএর অফিসার্সরা সেখানে তার সঙ্গে এবং তার টিমের সঙ্গে বাইলেটারাল মিটিং করেছেন এবং সেখানে অনেকগুলো কোঅপারেশন সংক্রান্ত যে সেগুলো অবশ্য হয়েছে, যে বিভিন্ন ধরনের যে রেয়ার আর্থ মেটেরিয়ালস এসবগুলো নিয়ে আলোচনা হয়েছে। আবার দু দেশের মধ্যে সিকিউরিটি নিয়ে আলোচনা হয়েছে এবং কাবুলে যেটা একটা টেকনিক্যাল কনসুলেট ছিল ভারতের, সেটাকে ফুল কনসুলেট জেনারেল হিসাবে আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর সেটা ঘোষণা করেছেন। তো দেখা গেল কি তারপরে তিনি তার যে অ্যাম্বাসি, কাবুল অ্যাম্বাসি অর্থাৎ আফগান অ্যাম্বাসি, সেখানে গেছিলেন দিল্লিতে চাণক্যপুরীতে। সেখানে তিনি একটা প্রেস কনফারেন্স করছেন। সেখানে আফগান ভাষা এবং হিন্দি উর্দু মিলিয়ে একটা ভাষাতে তিনি যে প্রেসের যে লোকজন তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বা দিচ্ছিলেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি। সেটাকে নিয়ে বিরোধীরা খুবই সোচ্চার হয়েছে যে ভারতের মাটিতে কিভাবে এই মহিলা সাংবাদিকদিকে ঢুকতে দেওয়া হলো না। এখানে কি সারিয়ালো চালু হয়েছে? আফগানিস্তানের সরিয়ালো, সেখানে মহিলাদের কোনো স্বাধীনতা নেই। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মহিলাদের স্বাধীনতার ব্যাপারে, মহিলাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে কিছু আলোচনা হবে কিনা, তো সেরকম কিছু কিন্তু হয়েছে কিনা আমার জানা যায়নি। তো সেরকম কিছু হয়ে থাকলে আপনারা আমাকে জানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন সেরকম কিছু আলোচনা হয়েছে কিনা। এখন অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে যে এই যে আফগানিস্তানকে এত তড়িঘড়ি করে সেখানে তাকে স্বীকৃতি দেওয়া, দিল্লিতে কাবুলের অ্যাম্বাসি খুলতে দেওয়া এবং কাবুলে ভারতের অ্যাম্বাসি পূর্ণরূপে চালু করা এবং দুই দেশের মধ্যে ভিসার আদান প্রদান, স্টুডেন্টদের আদান প্রদান এবং যে রোগী অর্থাৎ যে পেশেন্টস যারা অসুখের চিকিৎসার জন্য ভারতে আসতে চায় তাদের আদান প্রদানটা বাড়ানো হয়েছে। এটা ভারতের জন্য কতটা লাভজনক ব্যাপার হবে। যদি হয়তো বা পাকিস্তানকে বা পাকিস্তানকে কোণঠাসা করার জন্য এটা একটা পদক্ষেপ বলে অনেকে বলছে। অনেকে বলছে এটা আমেরিকাকে ঠেকে রাখার জন্য একটা পদক্ষেপ। আমেরিকা যেভাবে পাকিস্তানের সাহায্য নিয়ে আফগানিস্তানের বাগরাম এয়ারবেসকে পুনরায় দখল করতে চাইছে, সেটা আলটিমেটলি যাতে না হতে পারে, অর্থাৎ এইখানে আবার যাতে আফগানিস্তানে একটা আমেরিকান মিলিটারি বেস তৈরি না হয়, সেটাকে একটা চেক দেওয়ার জন্য এই ধরনের বেশি উদ্যোগটা নেওয়া হয়েছে। এরকম একটা হতে পারে। তো প্রেস কনফারেন্সে যেখানে আমির খান মুত্তাকি ছিলেন, সেখানে জিজ্ঞেস করা হয়েছে তাকে যে আমেরিকা বাগরাম এয়ারবেসে হচ্ছে যে তারা দখল করতে চায় পুনরায়। তিনি অবশ্য বলছেন আমরা 1 ইঞ্চি জমি কোনো বাইরের দেশকে দেবো না এবং আফগানিস্তানের মাটিকে ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেবো না। তো এসব তো কথা। এখন উনি আছেন, কালকে উনি নাও থাকতে পারেন। সরকারের স্ট্যান্ড বিভিন্ন সময় চেঞ্জ হচ্ছে, ভারত সরকারের স্ট্যান্ড যে কোনো সময় চেঞ্জ হতে পারে, সেটা কোনো নতুন কথা নয়। কিন্তু যেটা পাকিস্তান সম্পর্ক করেছেন, পাকিস্তান 7-8 তারিখে যেটা খাইবার পাখতুনখোয়াতে পাকিস্তান মিলিটারির সঙ্গে টিটিপি যে তেহরিক ই তালিবান পাকিস্তান যে উগ্রপন্থী তাদের সঙ্গে যে লড়াইটা হয়েছে, সেখানে প্রায় একজন মেজর এবং একজন কর্নেল সমেত শোনা যাচ্ছে প্রায় 12-13 জন পাকিস্তান সৈন্য মারা গেছে। এবং এটাও নাকি যে সেখানে তাদের আক্রমণে 30 জন নাকি আফগানি বা পাঠান বা টিটিপি অ্যাক্টিভিস্ট নাকি মারা গেছে। তো যাই হোক, তারপরে পাকিস্তান কাবুলের বুকে এই যে আলী মাসুদি অর্থাৎ টিটিপির যে হেড, তার উপর প্রিসাইজ অ্যাটাক করেছিল। কিন্তু প্রথমে ঘোষণা করা হয়েছিল তিনি নাকি ওই অ্যাটাকে মারা গেছেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে কোনো খবর বলেছে না, তিনি মারা যাননি। তিনি তখন ওইখানে ওই প্রিমিসেস ওই বিল্ডিংয়ে ছিলেন, নষ্ট ছিলেন। এই কথা তাকে জিজ্ঞেস করা হয়েছিল আফগানিস্তান ফরেন মিনিস্টারকে। তিনি বলেছেন একবার তারিখকে দেখলে, পাকিস্তান তারিখ মানে ইতিহাস, এখানে ওরা ইতিহাসকে অনেক সময় তারিখ বলে, তারিখকে দেখলে ব্রিটিশ আফগানিস্তানে টিকে থাকতে পারেনি, সোভিয়েত এসে তারা আফগানিস্তানে টিকে থাকতে পারেনি, আমেরিকা এসে আফগানিস্তানে টিকে থাকতে পারেনি। ফলে পাকিস্তান যেন সেরকম কোনো স্বপ্ন না দেখে যে পাকিস্তানে এসে আফগানিস্তানকে করায়ত্ত করবে। অর্থাৎ কিন্তু লাতিন ভাষায় পাকিস্তানকে একদম বলেই দিয়েছেন যে পাকিস্তান যেন কোনোরকম এরকম উদ্যোগ না নেয়। তারপর আজকেও শোনা যাচ্ছে টিটিপি নাকি
পাকিস্তানের কোনো একটা মিলিটারি ট্রেনিং সেন্টারে হামলা চালিয়েছে এবং সেখানে বেশ কিছু মিলিটারি পুলিশ জওয়ানকে নাকি তারা গুলি করে হত্যা করেছে, গাড়ি সমেত তারা ঢুকে গেছিলো। একটা খবর আপডেট এসেছে, তার পূর্ণ ডিটেলটা এখনও জানা যায়নি, ডিটেলটা জানলে আমি আপনাদেরকে বলবো। এবং এর মধ্যে পাকিস্তানের ডিজিএসপিআর অবশ্য প্রেস কনফারেন্স করেছেন, করে বলেছেন যে আফগানিস্তান তাদের এই মাটিকে ব্যবহার করে টিটিপি উগ্রপন্থীরা যে পাকিস্তান হামলা চালাচ্ছে সেটা তারা দেখুক। যদিও পাকিস্তানের বিদেশমন্ত্রী বলেছেন ওটা ওদের নিজস্ব বিষয়, আমাদের কোনো বিষয় নয়, ওরা নিজেদের বিষয় নিজেরা সামলাক। তো ডিজিএসপিআরও মস্ত বড় বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি বিভিন্নভাবে ভারতকে দোষারোপ করার চেষ্টা করেছেন যে ভারতীয় সমস্ত উগ্রপন্থীদিকে সাহায্য করে পাকিস্তানের বুকে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। কি ফিতনা হে খুরজানে কিলোমিটার কি নাম দিয়েছেন। আর বালুচিস্তানে যারা তারাও নাকি ফিতনা হিন্দুস্তান অর্থাৎ ভারতবর্ষে তাদেরকে হচ্ছে যে মদত করে এইভাবে করছে। তো এটা খুব একটা বিশ্বাসযোগ্য এই কারণে নয় যে আফগানিস্তানি বলুন কেপিকে বলুন এখান থেকে অনেক দূরে, তো ভারতের পক্ষে এটা করা একটা অসম্ভবই বটে। তবে রাজনৈতিক বিচারে সব বলা খুব মুশকিল, ভেতরে কোথায় কী হয় সেটা আমরাও জানি না, অর্থাৎ সেগুলো খুবই প্রকাশ্যে আসে না। এরপর দেখা গেল কি যে এই ঘটনার পরে এখন আগামী দিনে বিষয়টা পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে প্রায় একটা গৃহযুদ্ধ লেগে যাবার মতো উপক্রম। আজকে আমি একটু একটা খবর শুনছিলাম, সেখানে বলছে পাকিস্তান আর্মি নাকি হেভি আর্টিলারি দিয়ে আফগানিস্তানের যে বর্ডারিং এরিয়ার উপরে আক্রমণ শুরু করেছে। আফগানিস্তানও তাদের হেভি আর্টিলারি দিয়ে পাকিস্তানের উপরে তার প্রত্যুত্তর দিচ্ছে। তার মানে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের একটা যুদ্ধ প্রায় লেগেই রয়েছে বলা যায়। আর পাকিস্তানের ভেতরে টিটিপির সঙ্গে এবং খাইবার পাখতুনওয়াতে, এর বাইরে বালুচিস্তানে বিএলের সাথে, মাজিদ গ্রুপের সাথে তাদের একটা ইন্টারনাল টেনশন এবং লড়াই, গৃহযুদ্ধ প্রায় লেগেই আছে বলা যায়। তো এটা একটা এই যে আমাদের এই যে সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে যে একটা বড্ড টেনশন, বিশেষ করে আমাদের নেবারিং কান্ট্রি আফগানিস্তান, পাকিস্তান, ইরান, চায়না, বাংলাদেশ, নেপাল, এসবের মধ্যে এরকম একটা দেশের মধ্যে অভ্যন্তরীণ ঝামেলা এবং যদি অন্য একটা দেশের সঙ্গে ঝামেলা, সেটাও কিন্তু একটা খুব মানে উদ্বেগের বিষয় সব মিলিয়ে। তো যাই হোক, এটাতে কি আগামী দিনে দাঁড়ায় খবর, আমি তো খবর হিসেবে এটাকে বলছি নতুন করে, আর এটা কি দাঁড়াবে সেটা আমিও জানি না, আপনিও জানি না, কারণ সব বড় বড় নেতা মন্ত্রী এবং মিলিটারি লিডারদের যে সিদ্ধান্তের উপর সব কিছু নির্ভরশীল। ভারতের সঙ্গেও পাকিস্তানের একটা খুবই বড় টেনশন চলছে অলরেডি। সেই টেনশনটাই বা কতদূর এগিয়ে যাবে বা কীভাবে থামবে সেটা আমরাও জানি না। এরপরে দেখা যাচ্ছে আমেরিকার খবর। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প তো নিজেকে ভয়ানক অপমানিত করেছেন, নিজেই বারবার নোবেল প্রাইজের দাবি করে তিনি নোবেল প্রাইজ পাননি এবং তার জন্য তিনি হতাশ। এরপর তিনি এতদিন তিনি ইউরোপিয়ান ইউনিয়নকে বলছিলেন আপনারা চায়নার উপর 100% ট্যারিফ চাপান, তারপরে আমি চাপাবো। তবে হঠাৎ করে দেখা হলো তিনি আজকে 100% ট্যারিফ চাপিয়ে দিচ্ছেন চায়নার উপরে, এবং তার মানে চায়নার উপরে যে কোনো সামগ্রী যখন এক্সপোর্ট হয়ে আমেরিকা যাবে তার মধ্যে টোটাল ট্যারিফ পড়ছে 130%। 30% আগে থেকেই ছিল। তার কারণটা হচ্ছে চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং নাকি ওয়ার্ল্ড লিডার দিকে একটা চিঠি দিয়েছেন এবং যাতে তিনি আমেরিকার সমালোচনা করছেন এবং আমেরিকাকে তিনি ভীষণভাবে বিভিন্ন বিষয় নিয়ে দোষারোপ করছেন। সেই আগে নাকি ডোনাল্ড ট্রাম্প এটা করতে আরম্ভ করছিলেন। ডোনাল্ড ট্রাম্প মনে হয় একজন আবেগপ্রবণ মানুষ, কখন যে কি সিদ্ধান্ত নিয়ে বসেন নিজেই তিনি ঠিকমতো বুঝে উঠতে পারেন কিনা জানি না। তো যা হোক, আগামী দিনে সেটা আমরা আরও কী দাঁড়াচ্ছে সেটা আমরা বুঝতে পারবো। চায়নাই বা কীভাবে আমেরিকাকে এর জবাব দেয়। অবশ্যই তার এক্সপোর্ট বন্ধ করে দেবে নিশ্চয়ই, কারণ এত ট্যারিফ দিয়ে তো মালপত্র সেখানে বিক্রি হবে না, সেটা আমরা আগামী দিনে দেখতে পারবো এবং বুঝতে পারবো। এর মধ্যে পাকিস্তান ভারতে আমেরিকা নতুন রাজদূত মিস্টার গোরে এসে পৌঁছেছেন। সেই মিস্টার গোরেকে দেখলাম আজকে ভিডিও এসেছে, ফটো এসেছে যে তাকে ডক্টর জয়শঙ্করের সঙ্গে মিটিং করতে এবং কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করতে। ফলে আগামী দিনে এই গোরে মানুষটি খুবই নাকি বিতর্কিত মানুষ। বাংলাদেশে যে রেজিম চেঞ্জ হয়েছে তার পিছনে নাকি এর একটা মস্ত বড় ভূমিকা আছে বলে বলা হয়। তো আগামী দিনে তিনি এখানে এসে কী ভূমিকা পালন করেন সেটা আমরা আগামী দিনে তার বিভিন্ন পদক্ষেপ থেকে বুঝতে পারবো, এবং আমাদের সরকারি বা আমেরিকা এবং তার সঙ্গে কীরকম সম্পর্কের তার উপর বিষয়গুলো আগামী দিনে পরিষ্কার হবে। তো এই গুরুত্বপূর্ণ একটা খবর ছিল, সেই খবরগুলোই আপনাকে জানাবার জন্য আমি এই জাতীয় একটা ভিডিও করলাম। আমি এখন থেকে চেষ্টা করবো দিনে একটা করে অন্তত দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে একটা ছোট্ট ভিডিও করে আপনাদের কাছে সেগুলো শর্টকাট করে তুলে ধরা, যেখান থেকে আপনাদের অনেক নলেজ এনহ্যান্স হবে। এখানেই এই ভিডিওটি শেষ করছি। আগামী দিনে আবার কোনো নতুন ইস্যু নিয়ে আপনাদের কাছে আসবো।
আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।